This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আচ্ছা, আন্দোলন প্রতিবাদ হচ্ছে, কিন্তু সব দেখে শুনে আপনার মনে হচ্ছে না মূল বিষয় থেকে অনেক দূরে চলে যাচ্ছে সবকিছু? নির্যাতিতা তিলোত্তমার জন্য সুবিচারের দাবি অনেক দূরে চলে যাচ্ছে। আজ নবান্ন অভিযানে ডাক দিয়েছিল পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ, কিন্তু প্রবল তৎপরতা দেখলাম বিজেপি নেতাদের। যারা নবান্ন অভিযানে ছিলেন বেশিরভাগই যে ছাত্র নয়, তৃণমূল তো বলছেই। নবান্ন অভিযান ঘিরে ধুন্ধুমার। তারপরই আগামীকাল 12 ঘন্টার সাধারণ ধর্মঘটের ডাক দিল বিজেপি। রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বললেন তাদের একটাই দাবি, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। টোটাল ফেলিওর অফ ল অ্যান্ড অর্ডার ইন দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। সেই জন্য মমতা বন্দ্যোপাধ্যায় তার চেয়ার থেকে সরে যান। তিলোত্তমার বিচার তো আমরা নিয়েই ছাড়বো, কিন্তু মমতা ব্যানার্জি আপকা ক্যা হোগা, তেরা ক্যা হোগা রে মমতা? আপনি এখন বাংলার মানুষকে কি জবাব দেবেন, কোথায় পালাবেন আপনি দেখুন। যদি বলো জাস্টিস ফর আরজিকর, তোমার আমার একই স্বর। যদি বলো রিজাইন মমতা, তাহলে ময়দানে বুঝে নেবে বাংলার জনতা। আমরা চাই না গভর্নমেন্ট অপল হোক। ভারতীয় জনতা পার্টি 356 ধারা জারি করো, সরকার ফেলে দাও, এগুলোতে বিশ্বাস করে না। ওই দক্ষিণে খোলা জানালার হাওয়া, গাঙ্গুলি গ্রুপ আপনার পছন্দ বোঝে। এই শহরে নিজের মতো ঘরকে ভালোবাসা। গাঙ্গুলি গ্রুপ, ভরসার বসতবাটি। কাণ্ড দেখুন। সুকান্ত মজুমদার বলছেন তারা রাষ্ট্রপতি শাসন চান না। অনেক আগে শুভেন্দু অধিকারী আজকেই বলেছেন ঠিক উল্টো কথা। মুখ্যমন্ত্রীর পদত্যাগ করে দেওয়া উচিত এবং এখানে রেসিডেন্স রুল করে আগে সমস্ত ধর্ষক, গুন্ডা, দুর্নীতিগ্রস্ত লোকদের পরিষ্কার করার পরে জনগণ ঠিক করবে কাদের হাতে দেবে। দাবি মুখ্যমন্ত্রীর পদত্যাগ, তাই তো রাষ্ট্রপতি শাসনও চান না। তাহলে সুকান্ত একটা ফর্মুলা দিয়েছেন, শুনুন। মমতা বন্দ্যোপাধ্যায় তার চেয়ার থেকে সরে যান। আমরা চাই না গভর্নমেন্ট অপল হোক। আপনি কাকে মুখ্যমন্ত্রী করবেন আপনাদের ব্যাপার, কিন্তু মুখ্যমন্ত্রী এখন বর্তমান যিনি মুখ্যমন্ত্রী আছেন, মমতা বন্দ্যোপাধ্যায় যিনি আছেন, তিনি নৈতিক অধিকার হারিয়েছেন, মানুষের বিশ্বাস হারিয়েছেন, আস্থা হারিয়েছেন। তার সেই পদে বসে থাকার অধিকার নেই। মানে কি? মমতা বন্দ্যোপাধ্যায় সরে গেলেই লক্ষ্য পূরণ? তার জায়গায় ধরে নিচ্ছি অভিষেক ব্যানার্জি মুখ্যমন্ত্রী চলবে। তৃণমূলের ঘরের গোলমালকে কাজে লাগাতে চাইছেন সুকান্তরা। এখানে কোনো বনামের বিষয় নেই। এখানে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়, যারা বলতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায় বনাম অভিষেক বন্দ্যোপাধ্যায়, তারা অপব্যাখ্যা করছেন বা উদ্দেশ্য প্রণোদিত কোনো প্রচার চাইছেন। আবার দেখুন, কুণাল ঘোষের সঙ্গে একমত বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পালও। তিনিও মনে করেন মমতা যা, অভিষেকও তাই। দেখুন, এগুলো সব মানুষকে আবার করে একটা বিভ্রান্তির চেষ্টা করা, ভুল বোঝানো। সবাই তারা এক আছে, যদিও বা আমরা মাঝে মাঝে শুনি যে দুটো লবি তৃণমূলে, একটা অভিষেকের লবি, একটা মমতা ব্যানার্জির লবি, এবং বলা হচ্ছে বিভিন্ন জায়গায় আমরা দেখছি যে সেনাপতি তুমি বাটন ধরো, তুমি এগিয়ে নিয়ে যাও পার্টিকে। বাট এগুলো সমস্ত ভুল কথা, বিভ্রান্তি করার সৃষ্টি করার কথা। সবাই তারা এক আছে, এই তিলোত্তমার বিষয়ে তারা সহমত, এবং একসাথে তারা এই যে ক্রাইম ধামাচাপা দেওয়া, দোষীদের আড়াল করা, এটা সমস্ত তারা একসাথেই করছে। অগ্নিমিত্রা বোঝাতে চাইলেন মমতাকে সরিয়ে অভিষেককে গদিতে বসানোর কথা তৃণমূলই ছড়াচ্ছে। আরে না, অগ্নিমিত্রার দলের রাজ্য সভাপতিই তো বলেছেন। কথায় কথায় অগ্নিমিত্রাও সে কথাই বলে ফেললেন। আজকেও আপনি দেখেছেন আন্দোলন হয়েছে, বাংলার মানুষ রাস্তায় নেমেছে। দফা এক, দাবি এক, মমতা ব্যানার্জির পদত্যাগ। আমাদের আর কোনো চাহিদা নেই। মমতা বন্দ্যোপাধ্যায় তার চেয়ার থেকে সরে যান। আমরা চাই না গভর্নমেন্ট অপল হোক। আপনি কাকে মুখ্যমন্ত্রী করবেন আপনাদের ব্যাপার, কিন্তু মুখ্যমন্ত্রী এখন বর্তমান যিনি মুখ্যমন্ত্রী আছেন, মমতা বন্দ্যোপাধ্যায় যিনি আছেন, তিনি নৈতিক অধিকার হারিয়েছেন, মানুষের বিশ্বাস হারিয়েছেন, আস্থা হারিয়েছেন। তার সেই পদে বসে থাকার অধিকার নেই।
আমাদের কাছে মুখ্যমন্ত্রী আপনি পদত্যাগ করুন। এবার দলের ক্ষেত্রে তারা কাকে এগিয়ে দেবে কাকে পিছিয়ে দেবে সেটা তাদের ব্যাপার। ওই দক্ষিণে খোলা জানালার হাওয়া গাঙ্গুলি গ্রুপ আপনার পছন্দ বোঝে। এই শহরে নিজের মতো ঘরকে ভালোবাসা। গাঙ্গুলি গ্রুপ ভরসার বসতবাটি। কে যে কি বলেন আর কেন বলেন বোঝা মুশকিল, রাজনীতি তো জটিল। যেমন ধরুন কুণাল ঘোষ ঐক্যবদ্ধ তৃণমূল পরিবারের কথা শোনালেন, আর ডায়মন্ড হারবারের তৃণমূল পরিবারে অন্য সুর। মমতাদের নেতৃত্বে, অভিষেকের সেনাপতিত্বে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস একটি পরিবার হিসেবে লড়ছে, আগামী দিনেও লড়বে। ব্যক্তিগতভাবে আমি চাইছি যে অভিষেক ব্যানার্জি অন্তত শাসন ব্যবস্থায় অংশগ্রহণ করবে। রাজ্যের যে অস্থিরতা সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমার মনে হয়েছে যে আমাদের মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি এগিয়ে আসে এবং মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত দিয়ে সুশাসন এবং সুগঠনভাবে আমরা এগিয়ে যেতে পারব। বর্তমান বাংলার যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি অন্তত রাজ্যের হাল ধরলে হয়তো পশ্চিমবঙ্গের স্বাস্থ্য এবং শিক্ষার ক্ষেত্রে এই যে সমস্যাগুলো তৈরি হয়েছে এই সমস্যাগুলো হয়তো আর হবে না বা এই সমস্যার সমাধান করা সম্ভব। তাহলে আপনারা কিন্তু জাস্টিসের লড়াই থেকে সরে অ্যানার্কি তৈরি করার জায়গায় যাচ্ছেন, বাংলার মানুষ অ্যালাউ করবে। ঠিকই বলেছেন কুণাল ঘোষ, রাজনীতির দাবা খেলা যত বাড়বে ততই কমবে তিলোত্তমার বিচার পাওয়ার সম্ভাবনা। ঠিক, নেতাদের টার্গেট কি হতে পারে? গদি, তার বাইরে কিচ্ছু নয়। ন্যায় বিচার তো নই, সেই খেলা অনবরত চলছে। রাজ্যের সাধারণ মানুষ ন্যায় বিচারের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন, তাতে স্লোগান থাকছে, গান, ছবি, নাচ, নাটক, শিল্প। যেমন হলো তারকেশ্বরে নাটক মেরুদণ্ডের সন্ধানে। সাবধান সাবধান সাবধান, আমাদের অধ্যক্ষ অত্যন্ত প্রভাবশালী, অত্যন্ত ক্ষমতাশালী, প্রাতঃস্মরণীয়, মাননীয়, সম্মানীয় প্রশাসনকে পকেটে করে নিয়ে আসছে। লুটের পরিমাণ আরো বাড়াতে হবে। ঠিক। ডাক্তারি পোশাক পরে তার ছদ্মবেশে আমাদের ইনকাম চালিয়ে যেতে হবে। ঠিক। ওর বাবা মাকে বলে দাও এটা আত্মহত্যা। তোমরা দেখতে পাচ্ছ তো আত্মহত্যা? দেখতে পাচ্ছি স্যার, আত্মহত্যা এটা। আমরা কিছু শুনিনি। এই সমগ্র সমাজ নারী সুরক্ষার দায়িত্ব নিক, আর তার জন্য দরকার মেরুদণ্ড। হ্যাঁ মেরুদণ্ড, আর আমরা মেরুদণ্ডের সন্ধানে। মেরুদণ্ড সোজা রাখতে পারেন কজন? আজও সিজিও কমপ্লেক্সে সিবিআই দপ্তরে হাজিরা দিলেন আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। ঢুকলেন সকাল 9:53 নির্দিষ্ট সময়ের 7 মিনিট আগে। আজ সন্দীপের হাজিরার 11তম দিন। মাঝে একদিন সিবিআই তার বাড়িতে গিয়েছিল। সন্দীপ বাবু, আপনার বাড়ি ঘেরাও করা হয়েছে, আজকে তৃতীয় দিন আপনাকে বাবু কিছু বলুন। আজকে 9 দিন হচ্ছে এবং संदीप घोष आपके ऊपर एलिगेशन। আরজি করের প্রাক্তন অধ্যক্ষকে জিজ্ঞাসাবাদ করেই চলেছে সিবিআই। আর ভয় ভেঙে তার বিরুদ্ধে নানা অভিযোগ তুলছেন আরজি করের প্রাক্তন কর্মীরা, যেমন হাসপাতালের মর্গের প্রাক্তন কর্মী তারক চট্টোপাধ্যায়।
একে গুন্ডা সর্দার বললেও ভুল হবে না। ওনার রাজত্ব কায়েম করার জন্য উনি নিজস্ব একটা আলাদা সেট তৈরি করেছেন এবং মানে এটা পরোক্ষভাবে ওর যে লোকজন বলতো যে আরজি করের মুখ্যমন্ত্রী, ওনার নিজস্ব রিক্রুট বাউন্সার ছিল। এরা বাটাম থেকে শুরু করে সব কিছু করাতো, এই যে বাহিনী এ সব কিছু এরা এদের ভাষা ছিল পালিশ করে দে। ডাক্তাররা না, ওই যে বাউন্সার যারা পালিশ করে দিতে হবে। প্রচুর ছাত্রকেও বলতো যে খালি এই কর, আমার সঙ্গে থাকবি, যেখানে যা করতে বলবো করবি, মানে ধমকানো চমকানো এইসব, পড়াশোনা কিছু করতে হবে না, খালি ফুর্তি ফাত্তা কর, আর পাস করানোর দায়িত্ব আমার। কি ভালো না এমন অধ্যাপক পাওয়া গেলে। আচ্ছা, সন্দীপ ঘোষ তো একজন চিকিৎসক সরকারি হাসপাতালের, তার বাউন্সার লাগে কেন? সন্দীপের বাউন্সারের নাম জানেন? আফসার খান। পোশাকি নাম অ্যাডিশনাল সিকিউরিটি। গত বছর সন্দীপ বদলি হয়েছিলেন, মাসখানেকের জন্য অধ্যক্ষ হয়েছিলেন বর্তমান অধ্যক্ষ মানস বন্দ্যোপাধ্যায়। তিনি সন্দীপের বাউন্সার আফসারকে ডেকে জিজ্ঞাসাবাদ করায় কি মেজাজ দেখুন। वॉइस मेरा आहिस्ता है, वॉइस ऐसे ही है मेरा, हम लोग का हल खान लोग का वॉइस ऐसे ही होता है। ठीक है, वॉइस आस्ते करो ना। आप बोलूं ना আপনি কি কিসের কাজটা করেন আপনি সেটা আমি জানা। ও কোথা গেল? স্টুডেন্ট একটা ছিল না, ও স্টুডেন্ট কি? আপনি আমাকে উত্তর দিন না। आप বলুন আপনি এখানে কি হিসেবে কাজ করেন? এডিশনাল সিকিউরিটি। আর কতজন আছে? দিদি পাঠিয়েছে আমাকে। আপনি দিদির সঙ্গে কথা করুন, কে আছে বলুন আগে। দিদির সঙ্গে কথা করতে কে পাঠিয়েছিল আমাকে? এখানে কে পাঠিয়েছিল, কিসের জন্য? কতজন আছে আমি জানি না, আমি ওই সব দেখতে যাই না, কি কতজন আছে কি করতে এসছে, আমাকে ওই সব দরকার নেই। আমাকে যে এরকম ওপেন করে কি হয়ে গেছে, আমি এরকম আছি। দিদিকে আপনি ফোন করুন, দিদির কাছে কারো নাম্বার আছে বলুন। দিদি নেই, ফোন করতে বলুন। সিএম দিদিকে বলুন ফোন। দিদি প্রথমে, তারপর সিএম। ঘরে রয়েছেন তখন তৃণমূলের ডাক্তার নেতা শান্তনু সেন, পরোয়া নেই আফসারের, উল্টে বলছেন মুখ্যমন্ত্রীকে ফোন করুন। ওই ঘরটা অ্যাকচুয়ালি অ্যাডিশনাল মেডিকেল সুপারিনটেন্ডেন্টের ঘর। ওখানে ওই সময় অ্যাডিশনাল মেডিকেল, এখনও উনি আছেন, ডক্টর দৈপায়ন বিশ্বাস ছিলেন, রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ডক্টর শান্তনু সেন ছিলেন। প্রিন্সিপালের সঙ্গে এইভাবে কথা বলছিলেন। মানস বন্দ্যোপাধ্যায় ওই সময় প্রিন্সিপাল হয়ে এসছেন, হি ইজ দ্য হাইয়েস্ট অথরিটি। একটা অ্যাডিশনাল সিকিউরিটি এইরকমভাবে এত ঔদ্ধত্য, এটা ভাবাই যায় না। না, এটা কখনো অ্যাকসেপ্টেবল না, এটা ভাবাই যায় না। জানি না, হয়তো ওনার এই ধারণাটাই হয়েছিল যে আমি যাই এরম করতে পারি, আমার কিছুই হবে না। উনি বলছিলেন যে দিদিকে ফোন করুন, সিএমকে ফোন করুন, আমি কে উনি বলে দেবেন, এরকম টোনেই কথা বলছেন এবং ভিডিওতেও সেটা দেখা যাচ্ছে। দিদিকে আপনি ফোন করুন, দিদির কাছে কারো নাম্বার আছে বলুন। দিদি নেই, ফোন করতে বলুন। সিএম দিদিকে বলুন ফোন। সিএম দিদিকে ফোন করুন। কি রোয়াব, কি কনফিডেন্স, কি করে? সৌজন্যে সন্দীপ ঘোষ। অন ডিউটি চিকিৎসককে ধর্ষণ করে খুনের পর ওই সেমিনার রুমে দেখা গিয়েছিল সন্দীপ ঘোষেরই অত্যন্ত কাছের আইনজীবী শান্তনু দেকে। আমরা জিজ্ঞাসা করলাম, আপনি কি করছিলেন ওখানে? বললেন, ওপিডিতে ডাক্তার দেখাতে গিয়েছিলাম। 9ই আগস্ট আপনি কনসালটেশনের জন্য গেছিলেন। কি কনসালটেশন, কার সঙ্গে? অর্থোপেডিকের আপনি ওপিডিতে গিয়েছিলেন? হ্যাঁ, ওপিডিতে গেছিলাম। 11:30 নাগাদ আমি আরজিকর পৌঁছেছি। এবার 45 মিনিটস টু 1 আওয়ার হলেও হতে পারে, আমার এক্সাক্ট তো টাইমটা খেয়াল নেই। ফাইন, 11:30 থেকে 12:30, আপনাকে আমি একটা ধরলাম। হ্যাঁ, এগ্রিড? হ্যাঁ, হলো তো? একদম। আমার কাছে যে ভিডিও আছে, আপনি সেমিনার রুমে ছিলেন, আপনি ছিলেন মর্গের ভেতরে। কি করে গেলেন ওপিডি থেকে? আমি ছিলাম না, আমি মর্গের ভেতরে। সেমিনার রুমে ছিলেন না? সেমিনার রুমের আমি বাইরে ছিলাম। তাহলে ওটা তো ওপিডি নয় শান্তনু বাবু। শান্তনু দের সঙ্গে তার যে ভিডিও TV9-এর হাতে রয়েছে তা দেখিয়ে আমরা জানতে চেয়েছিলাম যে তিনি সেই সময় সেমিনার রুমে কি করছিলেন, কেন তিনি ঘটনাস্থলে গিয়েছিলেন। তার বক্তব্য, তার কথা মতো তিনি 1 ঘন্টার মতো আরজিকর মেডিকেল কলেজে ছিলেন। সন্দীপের আইনজীবীর কথা শুনলেন, তিনি ডাক্তার দেখাতে গিয়েছিলেন। হাসপাতালের একটা কমিটির সদস্য হওয়ায় ক্রাইম সিনে চলে গেলেন। ঘণ্টাখানেকের মধ্যে আবার হাসপাতাল থেকে বেরিয়েও গেলেন। সেদিন রাত 10:26 কিছু ছবি এবার দেখাই। ছবিতে দেখুন ভালো করে, দেখা যাচ্ছে তৃণমূল কাউন্সিলর, বড় চেয়ারম্যান
অনিন্দ কিশোর রাউত, তার পাশেই আরজি করের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। দেখা যাচ্ছে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান সুদীপ্ত রায়কে। সন্দীপ ঘোষের পিছন দিকে তার বাউন্সার আফসার খান, যার রোয়াব শুনছিলেন এতক্ষণ, যার কীর্তি দেখালাম, দিদি সিএম বলে কি চটপাট। দেখা যাচ্ছে কাকে? এমপি সৌগত রায়ের পিছনে দাঁড়িয়ে সন্দীপের আইনজীবী সেই শান্তনু, যিনি বলেছিলেন ঘণ্টাখানেক বাদেই তিনি হাসপাতাল থেকে চলে যান। কি ঢাকছেন? ওনারা পাহারা দিচ্ছিলেন তো, সবাই জানে যে এই ঘটনা যারা ঘটিয়েছে তাদেরকে আড়াল করবার জন্য একদম প্রথম দিন থেকে, প্রথম মুহূর্ত থেকে এখানকার স্থানীয় প্রশাসনের মাথায় যাদের হাত আছে সেই তথাকথিত নর্থ বেঙ্গল লবি এবং তার সঙ্গে আমার পুলিশ প্রশাসন এবং স্বাস্থ্য প্রশাসন সবাই মিলে চেষ্টা করে গেছে। যারা শুধু এই ভয়ঙ্কর ঘটনা ঘটিয়েছে আমরা শুধু তাদের শাস্তি চাইছি না, তাদের সঙ্গে যারা এই তথ্য প্রমাণ লোপাট করতে চেয়েছে তাদের সঙ্গে তথ্য প্রমাণ লোপাট করবার জন্য যারা চেস ডিপার্টমেন্টের উল্টো দিকের ঘরবাড়ি তারা ভেঙেছে, প্রত্যেকটা লোককে তদন্তের আওতায় আনতে হবে, প্রত্যেকটা অপরাধীকে চিহ্নিত করতে হবে, পরিচিতি ব্যতি রেখে প্রত্যেকটা লোককে শাস্তি দিতে হবে। সত্যি তো, এইসব ছবি দেখার পরে একটা দাবি তো করা যায়, প্রত্যেকটা লোকের শাস্তি হোক। কি করছিলেন তারা? রাত 10:30টার পরেও ওই দিন, ঘটনার দিন, ওই হাসপাতালে এই লোকগুলোর প্রয়োজন কি ছিল? আবার দেখাবো ওই ছবিটা। রাত 10:30টার পরে সেই ছবি কি করছিলেন এরা? সন্দীপ ঘোষ না হয় অধ্যক্ষ, বাকিরা? তৃণমূলের কাউন্সিলর, রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান সৌগত রায়, শান্তনু কি করছিলেন? আফসার কি করছিলেন এরা? এই প্রশ্নের কোনো সঠিক উত্তর পাওয়া যাবে? এই ছবি অনেক প্রশ্ন তোলে যার উত্তর নেই। আর বারবার যখনই এদের বিরুদ্ধে প্রতিবাদ উঠছে, বিচারের দাবিতে সোচ্চার হয়ে আন্দোলনে মানুষ পথে নামছেন, তখনই রাজনীতির সঙ্গে তাদের ট্যাগ করে দিয়ে আরজি করের ঘটনাকে বিচ্ছিন্ন তকমা দিয়ে কোন দায় এড়াচ্ছে তৃণমূল? দায় কি তারা এড়াতে পারে? এইসব ছবি দেখার পরেও কুণাল ঘোষরা বলতে পারেন আরজি করের ঘটনা সেই রাতের নারকীয় ঘটনা, বিচ্ছিন্ন মাত্র? আর কত রঙ্গ দেখবো আমরা? একটা বিজ্ঞাপনের ট্যাগলাইন ভীষণ মনে আসছে, জীবনের ওঠা পড়া যেন সহজে গায়ে না লাগে। আরজি করের ঘটনা নিয়ে উত্তাল সারা রাজ্য। বাড়িতে বসে হয়তো আপনিও গুমড়োচ্ছেন, মেয়েটা কবে বিচার পাবে? রোজ প্রতিবাদ কোথাও না কোথাও, রোজ। শহর ছাড়িয়ে গ্রামেও। গতকাল জন্মাষ্টমী ছিল, জন্মাষ্টমীর উৎসবের গায়েও লেগেছে প্রতিবাদের রং। আমি দেখিয়েছিলাম ছোট ছোট বাচ্চারা কৃষ্ণ সেজে হাতে প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়েছিল, উই ওয়ান্ট জাস্টিস বলে। তাতে অবশ্য কিচ্ছু এসে যায় না শাসক দলের। তৃণমূলের কাউন্সিলরের, হালি শহরের কাউন্সিলর অশোক যাদব গতকাল জন্মাষ্টমীর উৎসবে দিব্যি 2 রাউন্ড গুলি চালিয়ে দিলেন আনন্দে। অশোক যাদব 2 রাউন্ড গুলি চালালেন আনন্দে, উত্তেজনা ধরে রাখতে না পেরে। সারা রাজ্যের মানুষ আরজি করের ঘটনায় বিষণ্ণ, চোখে জল ফুসছে। তৃণমূল কাউন্সিলর ঠিক সেই সময় আনন্দে টগবগ করে গুলি ছুঁড়ে দিলেন। নিজেই বললেন আবার সে কথা, বললেন 2 রাউন্ড গুলি ছুঁড়েছেন। ভিডিওয়ে অবশ্য দেখা যাচ্ছে ছুঁড়েছেন আরো বেশি রাউন্ড গুলি, ডান হাতে বাঁ হাতে, একেবারে সব্যসাচী। আমার লাইসেন্স করা পিস্তল আছে, আর আমার ওয়ার্ডে যেহেতু কালকে জন্মাষ্টমীর বড় মন্দির উৎসব হয়, তার জন্য ওয়ার্ডের সব ছেলেরা ধরেছে, কাকা সব বাজি ফাটাচ্ছিল, কাকা দুটো ফায়ারিং করো। এবার বারবার রিকোয়েস্ট করে ওরা আমাকে টাকা দিচ্ছিল, আপনি টাকা নিন কিন্তু দুটো ফায়ারিং করেন। তার জন্য ওয়ার্ডের ছেলেদের কথা রাখার জন্য আমি দুটো ফায়ারিং, পুজো উৎসবে জন্মাষ্টমী উৎসব সেই উৎসবে 12টা 5-এ জন্ম উৎসব হয়েছে, সেখানে আমি ফায়ারিংটা দুটো করেছিলাম। আমি 19 নম্বরের কাউন্সিলর,
করতে পারি না, কিন্তু দেখেন এটা আমাদের একটু কালচার, একটু ননবহুল এলাকাতে বাজি ফাটানো, বিয়ে জন্ম হলে একটু বাজি ফাটানো, একটু থাকলে লাইসেন্স থাকলে চোরাই তো করা যাবে না, লাইসেন্স ছিল বলে করতে হলো। বাহ, যুক্তি। লাইসেন্স বন্দুক বলে আপনি গুলি চালিয়ে দেবেন, তাও এরকম একটা সময়ে যখন আপনার দলের সুপ্রিমো 1 নম্বর নেতা, যখন এ রাজ্যের মুখ্যমন্ত্রী নিজে রাস্তায় নামছেন, নির্যাতিতায় ফাঁসি চাইছেন, তখন আপনি আনন্দে গুলি চালিয়ে দেবেন, আবার যুক্তি দিচ্ছেন যে লাইসেন্সড বন্দুক তাই গুলি চালিয়েছি। এখানকার কালচার, কোন কালচারের কথা বলছেন আপনি? আরজি করে যা ঘটলো সেটাও কি এ রাজ্যের কালচার হয়ে দাঁড়াচ্ছে না? আপনাদের জন্য আপনারা পরোয়া করেন না বলে, উপযুক্ত শাস্তির দাবি করেন না বলে প্রশ্ন ওঠে। তবে তার মধ্যেই রাজনীতি বারবার নেমে পড়ছে জলটাকে আরো ঘোলা করতে। যত বেশি ঘোলা হবে তত বেশি মাছ ধরা যাবে। সকালে নবান্ন অভিযানে উত্তপ্ত রাজপথ শুরুতেই দেখিয়েছি। বিরোধী দলনেতার হুঁশিয়ারি, পুলিশের লাঠিচার্জ বন্ধ না হলে কাল বাংলা স্তব্ধ হবে। আর বিকেলেই বন্ধ ডাকলেন সুকান্ত মজুমদার। পাল্টা সুর চড়ল কুণাল ঘোষেরও। কালই আবার তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস, বন্ধের দিন। সেই কর্মসূচিতে দলীয় নেতা কর্মীদের বিশেষ পরামর্শ দিলেন শুভেন্দু অধিকারী। বলছি বন্ধ করুন, কলেজ স্কোয়ারে জল কামান মারছেন, বহু লোক ইনজুর্ড হয়েছে, সাঁতরাগাছিতে গ্যাস ফাটাচ্ছেন, বন্ধ করুন অত্যাচার, নইলে আগামীকাল পশ্চিমবঙ্গ স্তব্ধ করবো আমরা করেছে এবং আগামী দিনও প্রতিবাদ করবো। আমরা মানুষকে আহ্বান জানাচ্ছি, সাধারণ মানুষকে বলছি যে এই ছাত্রদের কথা ভেবে, যাদের উপরে লাঠি পড়েছে তাদের জন্য প্রতিবাদ করে প্রচুর আহত, গ্রেপ্তারি করা হয়েছে, তাদের কথা ভেবে আগামীকাল 12 ঘন্টার বন্ধ আপনারা সর্বাত্মকভাবে সফল করুন। মানুষ রায় দিয়েছেন, তৃণমূলের আসন বেড়েছে, বিজেপির আসন কমেছে। সেই রাগ থেকে অরাজকতা তৈরি করছে। আরজি করের ঘটনা কুৎসিত। যে জানোয়ারটা এসব করেছে, যে জানোয়ার গুলো এসব করেছে, যদি বেশি লোক হয়ে থাকে তারা উচ্ছন্নে যাক, মরুক, ফাঁসি দিক, চুলোয় যাক, কিন্তু তাকে কেন্দ্র করে যেভাবে বাংলাকে অরাজকতার মুখে ঠেলে দেওয়ার চেষ্টা করছে বিজেপি, দয়া করে সেই চক্রান্ত সফল হতে দেবেন না। রাজ্য জুড়ে সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত সাধারণ বন্ধের আহ্বান ভারতীয় জনতা পার্টির তরফ থেকে করা হয়েছে এবং এই বন্ধকে সফল করুন। যেহেতু আমাদের কর্মসূচি রয়েছে, কর্মসূচি হবে। তৃণমূল ছাত্র পরিষদ তাদের প্রতিষ্ঠা বার্ষিকী যে কর্মসূচি পালন করবে। ইতিমধ্যেই কয়েক হাজার ছাত্রছাত্রী তারা এসে গিয়েছেন, কলকাতায় পৌঁছে গিয়েছেন, ফলে তারা পালন করবে। আমি আবেদন করব যে মহাজাতি সদনে কংগ্রেসের ছাত্র উইংস, ছাত্র পরিষদের সমর্থকরা যদি আসেন বা তৃণমূলের সমর্থকরা যদি মেয়র রোডে যান, সেক্ষেত্রে যদি কোথাও রাস্তায় পিকেটিং, অবরোধ ইত্যাদি হয়, আপনারা কারোর সঙ্গে কোনো খারাপ ব্যবহার করবেন না, আটকাবেন না। ওরা চাইবে সংঘাত করতে, সংঘাত থেকে দূরে থাকবে। ডুরান্ড সেমিফাইনালে টিফো ব্যানার নিয়ে মাঠে ঢোকার অনুমতি দিয়ে দিল কলকাতা হাইকোর্ট। টিফো নিষেধাজ্ঞা জারি করেছিল বিধাননগর পুলিশ। পুলিশের নির্দেশকে চ্যালেঞ্জ করে এই মামলা হয় কোর্টে। আজ মিলল অনুমতি। ঠোঁটকাটা আবার দেখুন আগামীকাল ঠিক রাত 8টায়।